আসামের তিনসুকিয়া থেকে 18 কিলোমিটার ভিতরে একটি গ্রামের মানে কেস হিস্ট্রি থেকে বেরিয়ে এসছে এক দেবী, ভয়ঙ্কর দেবী তন্ত্রের কামাখ্যা তন্ত্র যে আখ্যাটা সেই দেবীর জন্য কিন্তু কিছুটা হয়েছে। বৌভাতের দিন রাত্রিবেলায় একটা অবাক করা একটা ঘটনা আমি নিজের চোখে দেখে আমার নিজের আর কোনো মাথা ঠিক নেই যে এইটা আমি কি দেখেছি। বলছে ওখানে দেখছি হঠাৎ ছাদে গিয়ে হাঁটু গেড়ে মানে পুরো কি বলবো উলঙ্গ অবস্থায় সে বসে আছে। তারপরে সারা রাত একটাই কথা বলে গেল, মা কেশাই খাতি, মা কেশাই খাতি, মা কেশাই খাতি। মায়ের যে পুজোটা হতো তখন দিয়ে। আর এটাও ঘটনা যে ওদের মধ্যে ওদের কালচারে কিন্তু গর্ভবতী মায়েরও বলি দেওয়ার রীতি ছিল। এই যে রক্তবানের পদ্ধতি যদি বলা হয় মানে খুবই ভয়ঙ্কর, কারণ যে কোনো বান চালনা করাটাই ভয়ঙ্কর, কিন্তু এই যে রক্তবান সেটা হচ্ছে মানুষকে আর বাঁচিয়ে রাখার মতন অবস্থায় রাখে না। আজকের পডকাস্টে রয়েছে একটি মারাত্মক ভৌতিক ঘটনা, তার সাথে কেশাই খাতি মা। হ্যাঁ, নামটা নতুন শুনলেন তো? এই মা আসামের একটা আদিবাসী সম্প্রদায়ের দেবী। আজকের পডকাস্টে কেশাই খাতি মায়ের সম্পর্কে আমরা জেনেছি, একদম বিস্তর আলোচনা করেছি, তার সাথে তো ভৌতিক ঘটনা আছেই। আজকে আমাদের সাথে রয়েছেন মনসা কন্যা প্রিয়াঙ্কা আচারিয়া। প্রিয়াঙ্কাদি আমাদের পডকাস্টে আগেও এসেছেন, আপনারা দেখেছেন। আজকের পডকাস্টটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। মনসা কন্যা প্রিয়াঙ্কা আচারিয়া অন ইউটিএস। প্রিয়াঙ্কাদি, ইউটিএসে তোমায় আবার স্বাগত। তুমি যতবারই আসছো আমাদের কিছু না কিছু আস্তে আস্তে আপডেট হচ্ছে। আজকেও তুমি দেখলে একটা আপডেটেশন। তো অনেক দিন পর তুমি এলে, প্রায় মানে লাস্ট পডকাস্ট এই বছর মানে প্রথম দিকে বেরিয়েছিল, 3 মাস আগে মনে পডকাস্ট করেছিলাম। হ্যাঁ, না করেছিলে মনে তারও আগে বেরিয়েছিল, 3 মাস আগে বেরিয়েছে। হ্যাঁ, 3 মাস হয়ে গেছে। 3 মাস হয়ে গেছে। যাই হোক, আজকে তুমি একটা প্রথমে ঘটনা দিয়ে শুরু করবে, যেটা তোমার রিসেন্ট একটা ক্লায়েন্টের সাথে ঘটেছে, যেটা তুমি বলছিলে। তো সেটা দিয়েই শুরু করি তাহলে। হ্যাঁ, জয় শ্রী মহাকাল। আজকের ঘটনাটা একটা খুবই একটা নতুন ঘটনাটা কেস হিস্ট্রি নিয়ে যখন দেখা গেছে সেখানে একটা ডাকিনী বিদ্যার একটা ঘটনা আছে, তার সঙ্গে আসামের তিনসুকিয়া থেকে 18 কিলোমিটার ভিতরে একটি গ্রামের মানে কেস হিস্ট্রি থেকে বেরিয়ে এসছে এক দেবী, ভয়ঙ্কর দেবী তন্ত্রের, যার দ্বারা কামাখ্যাও খুব প্রসিদ্ধ। একটা সময় কামাখ্যা তন্ত্র সেটার ওপরেই আর কি কামাখ্যা তন্ত্র যে আখ্যাটা সেই দেবীর জন্য কিন্তু কিছুটা হয়েছে। আমরা ন্যাচারালি সবাই জানি কামাখ্যা পীঠ মানে মা কামাখ্যার। সেখানে কিন্তু অসম এমন একটি জায়গা যেখানে বিভিন্ন রকম দেবদেবী, মানে বলে যে 33 কোটি দেবদেবীদের বাস অসম। তো সেখানকারই একটি ঘটনা আজকে আমি বলতে চলেছি। আমার চেম্বারে দক্ষিণেশ্বরে একজন ভদ্রলোক আসেন। প্রথমে যখন নাকি এসছিলেন দীক্ষার জন্য, তো আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে দীক্ষা নেওয়ার কারণটা কী, কারণ এখনকার দিনে ফার্স্ট লাইফ, সেখানে আমার থেকে দীক্ষা, তো শৈবাচারে দীক্ষা তো ফট করে কেউ নিতে চায় না এসে। তো ওনাকে জিজ্ঞাসা করাতে উনি আমাকে বলছে, না মা, আমি শৈবাচারে না, আমি শক্তিমতেই দীক্ষাটা নিতে চাইছি। এই জন্য নিতে চাইছি অবশ্যই দেবী যেন কালী হন। তো আমি ওকে অদ্ভুতভাবে জিজ্ঞাসা করলাম, দেবী কালিকা কেন? সেখানে তো দেবী তারাও হতে পারতো, বা দশমহাবিদ্যার কত দেবী আছে, তো হঠাৎ করে তোমার মা কালীর প্রতি কেন? এটা কি মানে ভালোবাসা? কারণ অনেকেই আছেন যে মা কালীকে ভীষণ ভালোবাসে, তাকে নিয়ে মানে নিত্য পুজোটা করতে চায় সাধনার জগতে না ঢুকলেও।
তো তখন আমাকে বলছে, না মা, আমার নিজস্ব দরকারের জন্য আমি এই দীক্ষায় দীক্ষিত হতে চাইছি আপনার থেকে। তখন আমাকে পুরো বিস্তারিত ঘটনাটা বলল যে আজ থেকে 6 মাস আগে ছেলেটি বিবাহ করে, আর বিবাহ করে যাকে, সেই মেয়েটি এখন অবস্থান মানে বাড়ি হচ্ছে গিয়ে ওই হাবড়া গুমা থেকে আরও ভিতর দিকে আর কি, ওই ইটভাটা পেরিয়ে, মানে ওখানে কোনো লোকালিটি সেরকম থাকে না, আদিবাসী মানে ওদিককার আদিবাসী বা সাঁওতালের একটা কালচার মেয়েটির মানে বাড়িতে একটা রয়েছে। তার কারণ মেয়েটির কেস হিস্ট্রি থেকে জানা যায় যে মেয়েটি ওই আসামে তিনসুকিয়া থেকে 18 কিলোমিটার দূরে একটা গ্রামে তাদের বাড়ি, এবং তাদের পুরো বাড়িটাই হচ্ছে চুটিয়া গোষ্ঠী। চুটিয়া গোষ্ঠী একরকম গোষ্ঠী যেটা অসমে ওই তিনসুকিয়ার ওই দিকটাতে খুব দেখা যায়। তো মেয়েটি বিয়ের পরে প্রথম রাতের ঘটনা এটা বলি, বলছে মা এরকম আমাদের সেরকম একটা জৌলুসভাবে বিয়ে হয়নি, খুব সাধারণ সাদামাটা মানুষ আমরা, সাধারণভাবে একটা বিবাহ, ঘরের কিছু লোকজন নিয়ে আর কি বিয়েটা হয়েছে। তো বৌভাতের দিন রাত্রিবেলায় একটা অবাক করা একটা ঘটনা আমি নিজের চোখে দেখে আমি অবাক, মানে কি বলবো, সেদিনকে আমার নিজের আর কোনো মাথা ঠিক নেই যে এইটা আমি কি দেখেছি। তো ঘটনাটা যখন বলছে যে হঠাৎ করে একদিন মানে বৌভাতের রাতে আমার স্ত্রীকে দেখলাম যে আমার ঘরে নেই। এবার বৌভাত হয়েছে মানে সেই ব্যক্তি আমার বাড়ি সম্বন্ধে বা কোথায় কি তেমন জানে না। তো এত রাতে তাও হয়ে গেল 1 ঘন্টার ওপর, তাকে দেখতে পাচ্ছি না, সে গেল কোথায় এত রাতে বেরিয়ে। তো যথারীতি খুঁজতে হঠাৎ দেখছি মানে দোতলায়, মানে একতলা বাড়ি, ওই ছাদ করা চিলেকোঠার ঘর আছে, বলছে ওখানে দেখছি হঠাৎ ছাদে গিয়ে হাঁটু গেড়ে মানে পুরো কি বলবো উলঙ্গ অবস্থায় সে বসে আছে। আর আরও মানে অবাক করা জিনিস দেখছি, সারা গায়ে কাঁচা রক্ত, আর চারিদিকে ওই মুরগির পালক ঠালক সমস্ত ছড়িয়ে আছে ওর, আর ভীষণ রক্তের একটা আষ্টে গন্ধ বেরোচ্ছে। বলছে সেটা একটা সাধারণ মানুষের নেওয়ার মতন অবস্থা না। তো ওই দেখে মানে ওটা দেখার পর আমি নিজেই মানে অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা, যে এইটা কি বাস্তব না আমি এটা কোনো দুঃস্বপ্ন দেখছি ঘুমিয়ে। তো ওই রকম অবস্থায় দেখার পর আমি যখন নাকি আমার স্ত্রীর সামনে যাই, আমাকে দেখে ওরকম পুরো অজ্ঞান হয়ে গেল। তো তৎক্ষণাৎ ওকে ওখান থেকে ছাদ থেকে নামিয়ে নিয়ে আসি, কারণ সদ্য বিয়ে হয়েছে, এবার এটা যদি আশেপাশের কেউ দেখে ফেলে তখন আমাকেই হয়তো গ্রামে থাকতে দেবে না। তো দেখে তাড়াতাড়ি আমি ওকে ঘরে নিয়ে চলে আসি অজ্ঞান অবস্থায় ওর। তারপরে সারা রাত একটাই কথা বলে গেল, মা কেশাই খাতি, মা কেশাই খাতি, মা কেশাই খাতি। তো শোনার পর আমি বুঝতে পারছি না যে এটা কোন দেবী, কারণ এরকম দেবীর নাম তো আমি কখনো শুনিনি, আর এখানকার লোকজনের মুখে কোনো দিন এরকম মন্দিরও দেখিনি। তো কেশাই খাতি মা, এটা কি মা? তো যতদূর সম্ভব আমার যেটা মনে হয় কোনো দেবীর কথাই বলছে। তো পরের দিনটা আমি অপেক্ষা করলাম যে যতক্ষণ একটু সুস্থ না হচ্ছে ততক্ষণ আমি জিজ্ঞাসা করি কিভাবে। বলছে পরের দিন আবার রাতে সেই একই ঘটনা, বলছে আবার সেই ঘুরে ফিরে দেখছি ছাদে চলে গেছে। এবার পরের দিন আমি লক্ষ্য রেখেছিলাম যে যখন যাবে প্রথমেই কি ছাদে যাচ্ছে না অন্য কোনো কোথাও যাচ্ছে, বা কি অস্বস্তি হচ্ছে বুঝতে পারছি না, নতুন বিয়ে হয়েছে, আমি কিছু বুঝতে পারছি না যে ব্যাপারটা হচ্ছে কি আমার সাথে। তারপর রীতিমতন আবার পরের দিনকে যখন নাকি দেখছি নেই, তখন বুঝে গেছি তার মানে আবার হয়তো ছাদেই গেছে। আবার ছাদে গিয়ে দেখছি একই ঘটনা, আবার দেখছি সেই ওরকম রক্ত সারা গায়ে, চারিদিকে মুরগির পালক ছড়ানো, আর কিছুটা মাংস হাতেও রয়েছে তার। তো
এই জিনিসটা আবার পরের দিন দেখে আমার কিন্তু মনে হলো যে এটা সাধারণ কোনো ঘটনা ঘটছে না, বা মেয়েটিও সাধারণ নয়, কোনো কারণে আমার থেকে লুকিয়ে চুরিয়ে বাড়ির লোক আর কি বিয়ে দিয়ে দিয়েছে। তো এইরকমভাবে মা আমি পরে যখন নাকি দেখলাম যে না এটা আর মানে সহ্য করবার মতন ঘটনা হচ্ছে না, আমাকে এটা কারো না কারোর সাথে আলোচনা করতেই হবে। তো তখন আমার এক বন্ধু বলল যে হতে পারে কোনো রকম হয়তো ভূত পেত পিশাচের হয়তো কোনো সমস্যা হয়তো হতে পারে, বা দেখ কেউ কিছু করে দিয়েছে কি না। আমার মনে হয় কোনো তান্ত্রিক বা কোনো ওঝার সঙ্গে যোগাযোগ কর, যদি এরকম কিছু হয় তাহলে হয়তো একটু ঝাড়ফুঁক করলে হয়তো ঠিক হয়ে যাবে। তো অনেক এরকম দেখিয়েছি সকলকে, কিন্তু দিন দিন যত যাচ্ছে তত আরও ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে। বলছে এখন রিসেন্ট কী করছে, এখন আর ছাদে যাচ্ছে না। যেহেতু আমি জেনে গেছি যে আমি গেলে ছাদে পেয়ে যাব, এখন বলছে এর মধ্যে মা মানে গত মাসের অমাবস্যায় কি করেছে, বাড়ি থেকেই বেরিয়ে গেছে। বাড়ি থেকে বেরিয়ে আমাদের বাড়ির পিছন দিকে একটা জঙ্গল আছে বেশ বড় ঘন, সেখানে গিয়ে দেখছি দাঁড়িয়ে আছে। তো এটা তো মা দিন দিন বাড়ছে। এবার ঘটনা হচ্ছে আস্তে আস্তে গ্রামের লোকজনও যদি জেনে যায়, এটা তো আমার পক্ষে খুব মুশকিল হয়ে যাবে একে রাখা। আর সবথেকে বড় কথা, একে এখন দেখার জন্য আমাকে আমার এক মাসিমাকে বাইরে থেকে আনতে হয়েছে, কারণ একে সবসময় দেখে রাখার জন্য। কারণ আমি বুঝতে পারছি না এ কি পাগল না অসুস্থ না কোনো রকম এরকম ভূত পেতের কোনো সমস্যা। কারণ ওঝা বা আমাদের ওখানকার তান্ত্রিক যত আমি দেখিয়েছি, তারা কিন্তু এই ঘটনার সমাধান কিছুতেই করতে পারছে না। তো আপনি যদি একটু আমার বাড়িতে যান একে দেখতে, তাহলে খুব ভালো হয়। তো ঘটনা শোনার পর আমি একদিনের বাড়িতেও গেছিলাম বাস্তু ভিজিটে, যে হতে পারে অনেক সময় বাস্তু খারাপ থাকে, হয়তো এমনও হয় যে বাড়ি তৈরি করা বাড়ি, সেখানে হয়তো জানতোই না কোনো রকম হয়তো ডেড বডি আছে কোনো আগেকার সময় পোড়া বা কিছু। তো সেই সমস্তগুলো বোঝবার জন্য আমি নিজেই ওই ওই ওখানে গুমার দিকে গেছিলাম। ওখানে গিয়ে দেখছি যেদিনকে আমি গেছি সেদিনকে সারাদিন আর কি মেয়েটা খুব ভালো, মানে এতটুকু দেখে বোঝা গেল না যে মেয়েটার মধ্যে ওরকম অ্যাবনর্মালিটি রাত্রিবেলা হলে দেখা যায় বলে। কারণ দিব্যি ভালো, মানে একটা সাধারণ সুস্থ মেয়ে মনে হচ্ছে, যেরকম একটা নর্মাল মানুষ কথা বলে তেমনই আমার সাথে বসে কথা বলছে। কোনো রকম অস্থিরতা নেই, যে অনেক সময় হয় না যে কোনো নেগেটিভ জিনিস শরীরে রয়েছে, তো সেইটা দেখার পরে আমি যখন ওর সাথে কথা বলছি পজিটিভ ভাইবসের সামনে আসলে অনেক সময় তাদের অস্বস্তি হয়, তারা অনেক রকম কাণ্ড সেখানেই শুরু করে দেয়। কিন্তু মেয়েটার মধ্যে কিন্তু আমি কোনো রকম রিয়েকশান দেখতে পেলাম না প্রথমেই গিয়ে। তো তখন আমাকে ওর হাজব্যান্ড বলছে যে আমার মনে হয় এইটা আপনি বেরিয়ে গেলেই মনে হয় কিছু একটা হয়তো করবে, আপনি যতক্ষণ আছেন হয়তো কিছুতেই হয়তো দেখা দিচ্ছে না, বা মানে এই জিনিসটাও প্রকাশ করতে চাইছে না। তো শোনার পর আমরা না ইচ্ছা করেই বললাম যে ঠিক আছে, তাহলে আপনার বাড়ির বাস্তু তো ঠিকই আছে, তো আমি বিশেষ কোনো অসুবিধা বাড়ির ভিটাতে দেখতে পেলাম না, তো তাহলে আপনি বরঞ্চ এরপরে একদিন আপনার স্ত্রীকে নিয়ে দক্ষিণেশ্বরের চেম্বারেই আসবেন, যদি এরপরে আবার কখনো অসুবিধা হয় বলে। এবার আমি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, গাড়ি স্টার্ট করে দিয়েছি, ইচ্ছা করে বাড়ির কিছু দূরে গিয়ে 15 মিনিট অপেক্ষা করেছি আমি, যে আমি ঠিক 15-20 মিনিট বা আধ ঘন্টা পর আবার যাব। তখন গিয়ে, কারণ ও জানে যে আমি বেরিয়ে গেছি, তখন যদি কোনো রকম অ্যাবনর্মালিটি ওর মধ্যে দেখতে পাই। ঠিক তাই হয়েছে। আমি বেরিয়ে গিয়ে আবার যখন আধ ঘন্টা পর যখন ভদ্রলোকের বাড়িতে ঢুকছি, তখন দেখছি রীতিমতন মানে ভদ্রলোককে বাড়ির মানে ওর ঘরে ফুলদানি ছিল, সেই ফুলদানি দিয়ে মাথায় এমন আঘাত করেছে যে মাথা থেকে ঝরঝর করে রক্ত বেরোচ্ছে। আর ওই যে রক্ত বেরোচ্ছে মাথা থেকে, সেটা দেখে মেয়েটি কিন্তু খুব খুশি, মানে কোনো মানে কি বলবো, মানে আমরা কীরকম একটা একটা মানে পরিবারের লোকের এরকম একটা অবস্থা যদি দেখি, অনেক সময় যে হয় না যে রাগে আমরা হয়তো আঘাত করে ফেললাম,
কিন্তু আঘাত করার পর নিজের মধ্যে একটা প্রায়শ্চিত্ত বোধ হয় বা একটা অন্যায় বোধ কাজ করে যে আমি এই জিনিসটা করেছি, কিন্তু মেয়েটার মধ্যে আমি সেরকম দেখলাম না। মানে ঢুকেছি যখন, ওই যাকে এনেছে সে খুব চিৎকার করছে যে এ কী করলেন, এ কী করলেন, এ কী করলেন করে, বাবুর তো মাথা থেকে রক্ত বেরোচ্ছে, ঝরঝর করে রক্ত বেরোচ্ছে মাথা থেকে। আর মেয়েটি আনন্দে মানে মানে হাসছে আর খুব আনন্দ পাচ্ছে দেখে, মানে বোঝা যাচ্ছে ওকে। তো কিছুক্ষণ পরে ওই ওদের বাড়িতে যেই বউটিকে রেখেছিল তার স্ত্রীকে দেখাশোনা করার জন্য, সেই যে কাপড়টা দিয়ে যে মাথাটা মুছেছে, সেই কাপড়টা নিয়ে মেয়েটা দেখছি গন্ধ শুকছে বারবার বারবার, ওই রক্তমাখা কাপড়টাকে নিয়ে নাকের সামনে এনে গন্ধ শুকছে। তো সেটা দেখার পর কিন্তু আমার তখন মনে হলো, তো তখন আমি একটা জিনিস বুঝে গেছি যে এই কেসটা মানে অ্যাটলিস্ট অন্যান্য সাধারণ যেরকম নাকি আর কি ভূতে ধরে, পেতে ধরে বা পিশাচে ধরে, সেরকম না, একেবারে টোটাল আলাদা একটা কোনো কেস আমার কাছে আসতে চলেছে নতুন। তো ভদ্রলোক আমাকে বলেছিল আমার চেম্বারে এসে কেশাই খাতি মা কোনো একটা দেবীর নাম করে। তো সেদিনকে দেখার পর আমি ওনার হাজব্যান্ডকে আশ্বস্ত করলাম যে ঠিক আছে, আমি যত শিগগিরই পাচ্ছি এটা সলভের চেষ্টা করছি, আমাকেও একটু কেসটা একটু ভাবনা চিন্তা করতে হবে, কারণ এটা দেখে মনে হচ্ছে যেটা আর 10টা-5টা সাধারণ ভূতপ্রেত ছাড়ানোর মতন এই গল্পটা নয়। তো বাড়িতে আসার পর ওই যে ভদ্রলোক বলেছিল কেশাই খাতিমা, তো আসামে আমার এক শিষ্য থাকে, শিষ্যর বাড়ি আছে ওই তোমার গুয়াহাটিতেই আছে। তো ওকে আমি যখন বললাম যে হ্যাঁ রে, তোদের ওখানে কেশাই খাতিমা কি পুরনো কোনো রকম মানে হিস্ট্রিতে কোনো রকম এরকম আছে কোনো দেবী আদিবাসীদের যে এই কেশাই খাতিমার কোনো মন্দির যা কোনোখানে পুজো হচ্ছে এরকম, তখন বলাতে আমাকে বলছে যে মা আমাকে তাহলে 2 দিন সময় দাও, আমি তাহলে একটু আমাদের ওই ভিতরে তো এদিকে তো আমি কখনো শুনিনি, এখন হতে পারে যে ওই তিনসুকিয়ার দিকে এরকম কিছু এখনও গোষ্ঠী আছে যারা আদিবাসী, তারাও হয়তো পুজো করলেও করতে পারে। তখন আমি বললাম যে হ্যাঁ, এটা তিনসুকিয়ারই কেস এটা, কারণ মেয়েটির বাড়ি একটা সময় তিনসুকিয়াতে, ওই অনেকটা দূর ছিল তিনসুকিয়া থেকে। তো তুই ভালোভাবে ওইখানে একটু খবর নিয়ে আমাকে একটু জানা। আচ্ছা। তারপরে ভদ্রলোককে যখন নাকি আরও জিজ্ঞাসা করলাম পরে যে আমি তো এটা দেখছি, তার সঙ্গে আমাকে একটা জিনিস বলতে হবে, মেয়েটার সম্পূর্ণ মানে যখন নাকি ওরা তিনসুকিয়াতে থাকতো তখন পুরো হিস্ট্রি আমার মেয়েটার চাই, এখন সেখান থেকেও কোনো রিলেটেড কোনো কেস বেরিয়ে আসতে পারে। তখন আমাকে ছেলেটা বলছে যে মা এই আমার যে স্ত্রী আছে তার মা মারা গেছিল রক্তবাণে। তো ওদের যে গ্রামটা ওখানে একটা সময় এতটাই এই সমস্ত জাদুবিদ্যা বা এই ধরনের জিনিস মানে কালো জাদু যেটাকে বলা হয় পিওর, ওই জিনিসটা ওরা খুব আর কি ঘরে ঘরে আগে কালচার করতো। তো সেখান থেকে শোনা গেছে যে এর মাকে যে ডাইনিবিদ্যা সাধনা করে সেরকম এক মহিলা এর মাকে এরকম রক্তবান মেরেছিল, কারণ কিছু জায়গা জমির ব্যাপারে কারণ সেই মহিলা চেয়েছিল যে এদেরকে যাতে কোনো রকমভাবে মেরে ধরে হোক বা ভয় দেখিয়ে হোক সেখান থেকে যাতে উৎখাত করে দিতে পারে। তো তারপরে মানে আমার যে শাশুড়ি মা, ওনাকে আর বাঁচানো যায়নি, উনি রক্তবান ওনাকে যখন মেরেছিল তারপর আস্তে আস্তে প্রথমে ওনার সমস্যা শুরু হয় স্টুল দিয়ে খুব রক্তপাত হতো, তারপর আস্তে আস্তে গলা দিয়ে রক্ত বেরোনো শুরু হলো, তারপরে আস্তে আস্তে কি হলো সারা শরীরটা দিয়েই পুঁজ রক্ত বেরোতো জায়গায় জায়গায়, মানে এরকম ফোড়া ফোড়া হয়ে সারা গায়ে পুঁজ রক্ত বেরোতো, আস্তে আস্তে চামড়াগুলো পচতে থাকলো আর অসম্ভব গায়ে আর কি দুর্গন্ধ বেরোতো, ভদ্রমহিলার সামনে কেউ যেতে পারতো না। তো ভদ্রমহিলা সেই ইয়েতে মারা যায়। তারপরে ওই মারা যাবার পরে মেয়েটিকে নিয়ে আর কি, মেয়েটির আরও যে ভাই বোন আছে সবাইকে নিয়ে মেয়েটির বাবা আর কি এইখানে চলে আসে। তারপরে আমার কাছে আরও ঘটনাটা ক্লিয়ার হলো
যে এই যে মেয়েটির মা যে রক্তবানে যে মারা গেছে, তার মানে এই মেয়েটির মায়েরও কোনো একটা ব্যাপার এই মেয়েটির মধ্যে কিছু একটা ঘটেছে। তার সাথে ওই কেশাই খাতি মার যে বারবার যে দেবীর কথা বলছে তারও কিছুটা মনে হয় লিঙ্ক মেয়েটির আছে। তো বিশ্বাস করবে না ভাই, আমি 15 দিনের ওপর এই কেসটাকে স্টাডি করেছি নিজে, আগে সলভ করবার আগে, যে আমাকে কেশাই খাতি মা সম্বন্ধে আগে পুরো জানতে হবে। তারপর জানার পরে এই যে স্পিরিট সম্পর্কে, মানে স্পিরিট যে কেসটা, এই কেসটা তো অ্যাকচুয়ালি তোমার স্পিরিটের কেস ছিল। মানে যেহেতু এর মা মারা গেছিলো মেয়েটি খুব ছোট থাকতে, এবারে কি হয়, ধরো কোনো মা যখন নাকি চলে যাচ্ছে তার খুব ছোট্ট একটা সন্তানকে রেখে, সেই মায়ের কিন্তু ওই সন্তানের প্রতি একটা মায়া থেকে যায়। সে কিন্তু তখন ওই সন্তানকে রেখে কিন্তু ওই জায়গাটা থেকে কিন্তু কিছুতেই বেরোতে চায় না। তো মানে এতটাই মেয়েটি আগে নাকি ছোটোবেলায় মা কেন্দ্রিক ছিল, যার ফলে মা মারা যাওয়ার 3 মাস পর থেকে মেয়েটির মধ্যে আস্তে আস্তে এরকম চেঞ্জেস নাকি ছোটো থেকেই আসতে থাকে, কিন্তু এতটা ভয়ঙ্কর ছিল না। এই ভয়ঙ্কর হয়েছে নাকি মেয়েটি যখন নাকি 12 বছর ক্রস করে, 12 বছরের পর নাকি এই ভয়ঙ্কর, মানে রক্তের প্রতি একটু নেশা, একটু কাঁচা মাংসের প্রতি একটু নেশা, হ্যাঁ, এই জিনিসগুলো খুব করতো। তো এই ভদ্রলোকের বাড়িতে একটি ওই ফার্ম আছে, ফার্ম, ওই মুরগি টুরগি আর কি পোষে ভদ্রলোক। ওই রাত্রিবেলা হলে ওই মুরগিগুলোই ওখান থেকে ধরে নিয়ে গিয়ে মুরগি চিড়ে ও ওই রক্তটা নেয় আর মাংসটা নেয়। এইবার এই জিনিসটা মানে যত দিন গেছে তত জিনিসটার মানে মাংসের প্রতি, রক্ত প্রতি এই সমস্ত মেয়েটির তত ইন্টারেস্ট বেড়েছে। তার আগেও ছোটোবেলায় নাকি ফ্রিজ থেকে নাকি ওই ওই মাছ যখন নাকি বাড়িতে আনতো ওর বাবা, ওই মাছ যখন রাখা থাকতো সেই মাছ ধোয়া জলটা, ওই জলটা খেয়ে নিত চুমুক দিয়ে তখন। তারপরে হয়তো মাংস আনলো, মাংসের গায়ে যে রক্তটা থাকতো ভালো করে মাংসটাকে ধুয়ে সেই জলটা খেয়ে নিত মেয়েটা। এই জিনিসগুলো নাকি আগে করতো। তো করার পরে গ্রামের লোক তো মানে ওই ঠাকুরবাড়ি, জল পোড়া, নুন পোড়া, তেল পোড়া, এগুলোর প্রতি ওদের একটু বেশি বিশ্বাস। তো এগুলো নাকি মেয়েটাকে নাকি অনেক করেছে, করার পর ভেবেছে যে না, এবার কেউ নাকি বলেছে যে এটা এরকম হচ্ছে, আমার মনে হয় বিয়ে দিলে সংসার হলে পরে মাইন্ডটা একটু চেঞ্জ হবে। তো সেই জন্য নাকি আরও নাকি তাড়াতাড়ি নাকি মেয়েটির নাকি বিবাহ করে দিয়েছে। তো এই যে কেসটা, এইটা আর 5টা সাধারণ কেসের মতো নয় যে আমি মানে আছে না যে ভূত ধরেছে ইয়ে করেছে সেটাকে ছাড়িয়ে দিল। এই কেসটাকে সলভ করতে হলে আমি মানে সেটা আমি বুঝতে পেরেছি যে এই এই যে কেশাই খাতি মায়ের কথা যে বারবার এখানে উঠে আসছে, এই কেশাই খাতি মাকে নিয়েও আমাকে একটু জানতে হবে, না জেনে আমি এটা করতে পারবো না। কারণ এত কিছু থাকতে এই যে বারবার রক্ত নিচ্ছে, বারবার মাংস খাচ্ছে, রক্তটা যে আমি নিজের চোখে যখন দেখছি যে রক্তটা গন্ধ নিচ্ছে, মানে গন্ধটাতেই ও খুব মানে আকৃষ্ট হচ্ছে, ওই কাঁচা রক্তের একটা গন্ধ। হ্যাঁ, তো তারপরে যখন নাকি 2 দিন পরে আমার ওই শিষ্যটি বলে যে মা এরকম কেশাই খাতি মা সম্পর্কে ওখানকার অঞ্চলের লোকজনের থেকে জানতে পেরেছি আমি। তো ওই কেশাই খাতি মা নামটা নাকি হয়েছে যে মা ভীষণভাবে রক্ত, কাঁচা রক্ত, টাটকা রক্ত আর টাটকা মাংস খেতে নাকি পছন্দ করে ভোগে। এটাই নাকি মায়ের খুব প্রিয় খাদ্য। এটা একটা সময় কামাখ্যাতে এই চুটিয়া গোষ্ঠীর হাত ধরে এই কেশাই খাতি মায়ের পুজো শুরু হয়। কেশাই খাতি মা বলতে পারো কীরকম, মানে তারা যে পুজো করতো উগ্র তারা রূপে, আবার কখনো পুজো করতো যেমন অমাবস্যার দিনকে পুজো হতো ওই মা কালী রূপে, শ্মশান কালী, শ্মশান কালী রূপে মাকে অমাবস্যার দিনগুলোতে পুজো করা হয়। আর নর্মালি পুজো করা হয় তোমার উগ্র তারা রূপে। আর তার সঙ্গে আরেকটি লোকালে নাম আছে, সেটা হচ্ছে মা তাম্রেশ্বরী। মা তাম্রেশ্বরী বলে ওখানে অঞ্চলে অনেকে মানে পরিচিত। তো পুজো পদ্ধতি কেমন?
দেখো এই যে পুজোটা তো দেখো, এটা আদিবাসীদের পুজো এটা। তো আদিবাসীদের পুজোটা একটু মানে সাধারণ, দেখো আমরাও যে পুজো করছি আমাদের পুজোতেও কিন্তু বলি থাকে, বলি দেওয়া হয় মায়ের সামনে। কিন্তু অ্যাটলিস্ট কী হয় দেখো, বলি হচ্ছে, বলির পরে সেইটা অন্তত মানে কাঁচা মাংসটাকে ওটাকে একটা রান্না করে একটা ভোগ হিসাবে মায়ের কাছে আমরা নিবেদন করছি। কিন্তু ওরা ওই কাঁচা যে ফ্লেশ, মানে কাঁচা যে মাংসটা আর বলির পর যে রক্তটা সেটাই মাকে দেয়। আর এমনি না, সেটা হচ্ছে অবশ্যই নরবলি, মানে নরবলির রক্ত মাংসটাই মা গ্রহণ করবে। তো একটা সময় এরকম কামাখ্যায় কিন্তু প্রচুর নরবলি হতো। কারণ দেখো কামাখ্যা আসামে থাকলেও আস্তে আস্তে কি হলো, মানে আমি যদি তোমাকে এর পুজোর কথা যদি বলি, আস্তে আস্তে ওই হিন্দু কালচারের পুজো, হিন্দু সভ্যতা একটা কামাখ্যার আসামের পুজোর মধ্যে মিক্সিং হতে থাকলো। একটা মিক্সিং হতে হতে কি হলো, কামাখ্যাতে আসামে অনেক ঘরে ঘরে আগে কিন্তু, মানে ঘরে ঘরে জাদুবিদ্যাটা কিন্তু ওদের কাছে কোনো মানে অসাধারণ ব্যাপার, ওটাই সাধারণ যে ঘরে ঘরে বিশেষ করে মহিলারা এই জাদুবিদ্যা ওরা কিন্তু শিখত একটা সময়। আর এত ভয়ঙ্কর পরিমাণে জাদুবিদ্যা শিখত, যার ওপর আরও বেস করতো ওই তোমার ডাইনি বিদ্যা আর যোগিনী বিদ্যা, এই দুটোর ওপর কিন্তু খুব মারাত্মকভাবে ওখানকার মহিলা কিন্তু তোমার মানে নির্ভর ছিল এই সাধনাটার ওপরে। তো ওরা কি করতো, ওই মায়ের যে পুজোটা হতো তখন নরবলি দিয়ে। আর এটাও ঘটনা যে ওদের মধ্যে, ওদের কালচারে কিন্তু গর্ভবতী মায়েরও বলি দেওয়ার রীতি ছিল সেই সময়। মানে কীরকম, ধরো মায়ের যে বলি, মানে মায়ের সামনে যে বলি দেওয়া হবে, ওখানকার গ্রামের মানে এই চুটিয়া গোষ্ঠীর মধ্যে এই জিনিসটা খুব ছিল যে অনেকেরই নাকি শখ ছিল যে আমার এই কামনা বাসনাটা পূরণ হলে একটা সময় তো এমনিই মরতে হবে, তাহলে মায়ের কাছেই আমার জীবনটা যাক, মায়ের পায়, তো আমি তাহলে বলির জন্য নিজেকে ওখানে উৎসর্গ করব। তো ওখানকার এরকম কিন্তু লোক কিন্তু নিজেরা কিন্তু একটা সময় মত প্রকাশ করতো বলির জন্য। তো ওরা চুটিয়া শ্রেণীর লোকরা এরকম কিন্তু মানে এমন না যে কেউ মানে হুট করে কাউকে ধরে নিয়ে গিয়ে গলাটা কেটে দিল, এরকম না। মানে কেউ হয়তো ভাব প্রকাশ করছে যে আমাকে তো এমনি মরতে হবে, অমনি মরতে হবে, তাহলে আমি মায়ের পায়ে নিজেকে দিয়ে দিলে পরবর্তী জন্মটা আমার তাহলে খুব ভালো হবে, আমার সেই জন্মে কোনো দুঃখ থাকবে না, শোক থাকবে না, এরকম আর কি ওদের একটা ভাবনা ছিল। এমনি তো তোমার আসামে যখন নাকি আগে এই মায়ের পুজো হতো, যখন কীরকম ধরো বৃষ্টি, অনাবৃষ্টি, বন্যা, হ্যাঁ খরা, প্রাকৃতিক কোনো দুর্যোগ বড় রকম, বা ধরো গ্রামে কলেরা হয়েছে, বসন্ত রোগে পুরো ছেয়ে গেছে, মরক ধরেছে পুরো গ্রামে, তখন ওরা কি করতো, এরকম এই মার কাছে নরবলি দিত। তখনই একমাত্র ওই ধরো বাইরে থেকে কেউ ব্যবসা বাণিজ্য করতে গেছে, তাকে ধরে নিয়ে গিয়ে রাত্রিবেলায় বলি দেওয়া হতো। তাও বলি দেওয়ার আগেও তো তাদের আবার একটা রীতি ছিল, ওরা আগে কদিন আগে আটকে রাখতো বলি দেওয়ার আগে, মানে গিয়েই যে বলি দিয়ে দিত এমনটা না। মানে ওরা যেটা মনে করে, যেহেতু মা প্রচুর পরিমাণে কাঁচা মাংস ভক্ষণ করতে ভালোবাসে, কাঁচা রক্ত পছন্দ করে, সেই লোকটাকে আগে 7 দিন খাওয়ানো দাওয়ানো হতো, ভালো মন্দ খাওয়ানো দাওয়ানোর পর লোকটা যখন যদি মানে একটু হৃষ্টপুষ্ট একটু মাংসল হতো, তখন তাকে নিয়ে গিয়ে তারা বলিটা দিত। আর বলিটা যখন দিত তখন কিন্তু অবশ্যই মানে কীরকম চতুর্দশী রাতে তাকে মায়ের কাছে নিবেদনের জন্য নিয়ে যেত। চতুর্দশী রাতে নিয়ে যাওয়ার পরে তার গায়ে ওই কাঁচা হলুদ বেটে, তার সঙ্গে ওদের যে দেশি মদ আছে, আর তার সঙ্গে কিছু শস্য গুঁড়ো একসাথে মিশিয়ে ওটাকে সারা গায়ে তার লেপন করে দেওয়া হতো, মানে অভিষেক করা হতো চতুর্দশী রাতে। আর ঠিক অমাবস্যার নিশিতে তাকে মায়ের কাছে বলি দেওয়া হতো। এটা এই মায়ের আর কি পুজোর আর কি পদ্ধতি। এইবার ওই গর্ভবতী মাকে যে বলি দেওয়া হতো, গর্ভবতী মা কীরকম, মানে ওরা গণনা করে আগে দেখতো যে এর পুত্র সন্তান হবে না কন্যা সন্তান হবে। যদি কন্যা সন্তান হতো তাহলে সেই মাকে এরা বলি দিত না,
যদি পুত্র সন্তান হতো তাহলে পুত্র সন্তান হয়ে যাওয়ার পরে সেই মাকে তার নিজের ইচ্ছায় নিয়ে আসা হতো, নিয়ে এসে এরকম 7 দিন ধরে তাকে খাওয়ানো দাওয়ানো পরিপুষ্ট এরকম করা হতো, করে ওই চতুর্দশী রাত্রিবেলায় তাকে ভালো করে স্নান করানো হতো। ওই হলুদ বেটে তার সাথে ওদের যে মানে দেশি যে মদ আছে আর বিভিন্ন রকম শস্য সামগ্রী মিশিয়ে তাকে তার গায়ে লেপন করে ভালো করে তাকে স্নান করানো হতো। স্নান করানোর পর আবার ওই অমাবস্যার রাত্রিবেলায় যখন ওই নিশির টাইমে গিয়ে তাকে মায়ের কাছে গিয়ে বলি দিয়ে দেওয়া হতো। তো গর্ভবতী মাকে একটা বলি দেওয়ার রীতি কিন্তু এই চুটিয়া গোষ্ঠীর মধ্যে ছিল তখন। তো এই মেয়েটি যখন হয়েছিল মানে মানে এই মেয়েটির বাবার কথায় মেয়েটি নাকি মানসিক ছিল, এই কেশাই খাতি মায়ের। ও বলছে যে অনেক দিন বিয়ে হয়ে গেছে, আর দেখো তখনকার সময় ধরো বিয়ে হয়েছে সঙ্গে সঙ্গে যদি কোনো সন্তান না হতো গ্রামের লোকরা তাকে খুব অপমান করতো, একঘর করে দিত, নতুন করে আবার বিবাহের ব্যবস্থা করাতো। হ্যাঁ, তো এই সমস্তর জন্য নাকি এর মা বাবা নাকি মেয়েটির মা বাবা নাকি এই কেশাই খাতি মার কাছে নাকি গিয়ে নাকি মানসিক করেছিল যে আমাকে একটা যদি সন্তান দাও মা, তাহলে সন্তান দিলে আমি তোমাকে মানে তোমার যা নিয়ম পুজোর আমি আমার ক্ষমতা অনুযায়ী আমি তোমার কাছে পুজো আমি তোমার কাছে দেব। তো তারপরে নাকি পরে নাকি মেয়েটির জন্ম হয়। তো সেখান থেকে আমি বুঝতে পারলাম কিছুটা মনে হয় এই যে মেয়েটি ঘুমের মধ্যে বলে না কেশাই খাতিমা কেশাই খাতিমা, সেখান থেকে কিছুটা ওর জন্মগত কিন্তু একটা এই মায়ের একটা টান ওর মধ্যে রয়েছে। এই যে তুমি বারবার বলছো কেশাই খাতিমা, এই নামটা এরকম কেন? তো কেশাই খাতিমা মানে অর্থটাই হচ্ছে কাঁচা রক্ত কাঁচা মাংস। আচ্ছা, এটা অর্থটাই হচ্ছে কাঁচা রক্ত আর কাঁচা মাংস। যেহেতু এই মায়ের মানে অন্য কোনো রকম ভোগ হতো না, মানে এই মাকে ভোগ নিবেদন মানেই তোমাকে নরবলি দিয়ে সেই মানুষের মানে টাটকা রক্ত মায়ের কাছে দিতে হবে, আর সেই মানুষের মাংস এই মায়ের কাছে নিবেদন করতে হবে। যার জন্য তখনকার আঞ্চলিক মানুষরা এই মার নামটাই রেখে দিয়েছিল কেশাই খাতি মা হিসাবে। কিন্তু এখন পরবর্তীকালে ওরা ওই নামটাকে আবার রণচণ্ডী রূপে পুজো করে এখন। আচ্ছা, এখন আর হ্যাঁ, কারণ এখন অনেকটা চেঞ্জ হয়েছে। কারণ দেখো এখন তো আর নরবলি দেওয়ার কোনো রীতি নেই, কিন্তু এই মায়ের যে পুজো উগ্রতারা রূপে এরা করতো মার কাছে। তো উগ্রতারা রূপে করতো যেহেতু, এবার দেখো উগ্রতারা, এবার তারাকে আমি যদি উগ্রতারা যদি পুজো করি মায়ের সঙ্গে তো ডাকিনী শাকিনী লাকিনী হাকিনী এরা তো মায়ের সঙ্গেই থাকে। তো এরা তো মায়ের সঙ্গী। তুমি যদি বলো যে ডাকিনী নেগেটিভ বিদ্যা, যে ডাকিনী কিন্তু নেগেটিভ বিদ্যা নয়, অবশ্যই আমরা নেগেটিভভাবে তাকে কাজে লাগাই। কারণ ডাকিনী বিদ্যা হচ্ছে কীরকম, ধরো জ্ঞান প্রজ্ঞা আমার মধ্যে, ধরো যে তন্ত্রের জ্ঞান থাকতে হবে, আমি কোনো একটা ক্রিয়া করছি তার ডেপথে আমাকে ঢুকতে হবে। ওই যে আমি ডেপথে ঢুকছি কোনো তন্ত্রকে আমি মন্ত্র করে আমি যে ক্রিয়াটাকে অ্যাপ্লাই করছি, ওই অ্যাপ্লাই করতে হলে কিন্তু আমাকে কিন্তু ওই ডাকিনী সাধনা কিন্তু করতে হবে। কারণ ওই ডেপটাকে সঞ্চয় করার জন্য মানে মূলে আমাকে পৌঁছতে হবে। মা সাহায্য করেন সাধককে তন্ত্রের একদম মানে মূলে গিয়ে একদম মানে তার মূলে পৌঁছানো, মূল থেকে তাকে জ্ঞান দেওয়া, মূল থেকে তাকে সেরকমভাবে সাধনাকে মানে সেরকমভাবে তার মধ্যে যে পাওয়ার যেটাকে বলা হয় সুপার ন্যাচারাল পাওয়ার, এই যে গ্রোথ এটা কোথা থেকে আসবে সেটা কিন্তু আমাকে ওই ডাকিনী সাধনা বা যোগিনী সাধনা এগুলো করেই করতে হবে। এইবারে এই যে রক্তবান মেরেছিল, এবার আচ্ছা মেয়েটিকে রক্তবান মেরেছিল, ওর মাকে যে ওর মা তো মারা গেছে রক্তবানে। হ্যাঁ, ওর যেহেতু রক্ত বেরোচ্ছিল, হ্যাঁ রক্ত বেরোচ্ছিল, ওর মাকে রক্তবান মারা হয়েছিল মেয়েটি যখন খুবই ছোট। আর এই রক্তবানের জন্যই আস্তে আস্তে ধীরে ধীরে মেয়েটির মা মানে প্রথম দিকে স্টুল দিয়ে রক্ত বেরোতো, গলা দিয়ে রক্ত বেরোতো, তারপর আস্তে আস্তে কি হলো সারা শরীরে ওই ফোসকা ফোসকা মতন হয়ে পুঁজ রক্ত বেরোতে থাকলো। তারপর আস্তে আস্তে কি হলো চামড়াটাই পচন ধরতে থাকলো, আস্তে আস্তে পুরো শরীরটাই
আর কি ওর মায়ের পচে গেছিলো, মানে এত দুর্গন্ধ বেরোতো তখন ওনার শরীর থেকে যে সাধারণ মানুষ মানে সামনে যেতে পারতো না। আর ওই টাইমে ওই খুব ওই কাঁচা হলুদ আর নিম পাতা বেটে বেটে ওর মাকে আর কি মাখিয়ে রাখতো ওখানকার, হ্যাঁ এই ধরনের জিনিস, কিন্তু মাকে আর কি রক্ষা করতে পারেনি এই রক্তবান থেকে। আসলে দেখো এই যে বান যে মানুষ যে মানে কালা জাদু দিয়ে যে চালান মারা হয় বানটাকে, সেগুলোর তো দেখো অনেক রকম বান আছে। এবার এক একটা বানের তো এক এক রকম কাজ। এই যে রক্তবানের পদ্ধতি যদি বলা হয় মানে খুবই ভয়ঙ্কর, কারণ যে কোনো বান চালনা করাটাই ভয়ঙ্কর, কিন্তু এই যে রক্তবান সেটা হচ্ছে মানুষকে আর বাঁচিয়ে রাখার মতন অবস্থায় রাখে না। শুকনো বান মারলে তবুও সেখান থেকে মানুষ বেরিয়ে আসতে পারে খুব সহজে, বা কিন্তু জ্বালাবান মারলেও অনেক সময় সহজে বেরিয়ে মানে বার করে আনা যায়, কিন্তু রক্তবান যদি অনেক দিন কারোর মধ্যে স্টে করে যায় একদম তার শরীরে কিন্তু চামড়া আস্তে আস্তে পচতে থাকবে, পুরো শরীর তার পচে যাবে। তুমি যতই সেখানে অ্যান্টিসেপটিক ক্রিম দাও বা কোনো হার্বস তুমি লেপন করতে থাকো, কিছুতেই কিন্তু সেটাকে আয়ত্ত করতে পারবে না। যদি মানে কীরকম রক্তবান মারা হয়েছে, প্রথমে স্টুল দিয়ে রক্ত বেরোচ্ছে, গলা দিয়ে রক্ত বেরোচ্ছে, সেই স্টেজে যদি আসে তাহলে কিন্তু সেই স্টেজ থেকে বের করে আনা যায় সুলেমানি প্রসেস করে, বা আমাদের হিন্দু মন্ত্রও যদি বলি সেগুলোকে করে। কিন্তু মারামারি পর্যায়ে চলে গেলে কিন্তু এই বান থেকে কিন্তু সহজে কিন্তু আর তাকে বার করা যায় না, সেইটা উঠানো যায় না সেই বানটা, কারণ রক্তের মধ্যে তো মিশে যাচ্ছে। এবার তুমি তো সেই মানুষের রক্তটাকে টেনে বার করে দিতে পারবে না গায়ের থেকে, যে হ্যাঁ পুরো শরীর থেকে রক্তটা বার করে নিয়ে আমি আবার শুদ্ধ রক্ত শরীরে ভরে দিলাম, সেটা তো হচ্ছে না। যার জন্য রক্তবান হচ্ছে সব থেকে ভয়ঙ্কর বান একটা। এবার রক্তবান যে মারা হচ্ছে তার যে পদ্ধতি সেটা কীরকম, ধরো আমি যদি হিন্দুতন্ত্রে রক্তবান মারবো তাহলে আমি কি করে করব। হিন্দুতন্ত্রে আমাদের অঘরীতে তো খুপড়ি মাস্ট, খুপড়িকে তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে রাখা হয়। এইবার সেই খুপড়ির নির্দিষ্ট নাম থাকে চণ্ডালের, সেই নাম ধরে আমি তাকে ডাকলাম, ডাকার পরে সেখানে তাকে রক্ত দিয়েই স্নান করাতে হয় রক্তবানে। যেমন ধরো কোনো মুরগি কেটে সেই রক্তটা নিয়ে নিলাম ইনস্ট্যান্ট, হ্যাঁ সেই রক্ত দিয়ে পুরো তাকে আমি ওই আমার যে মানে সাধনার যেগুলো আর আছে, যেমন এই কপাল পাত্র, তাকে আমি ভালো করে কপাল পাত্রকে আমি স্নান করালাম। কপাল পাত্রকে স্নান করানোর পরে তারপরে আমি ওখান থেকে কিন্তু এই রক্তবানের যে চালান মারা হয় ওই রকমভাবে তখন চালান করা হয়। সেই ব্যক্তির ফটো ও তার মাথার ওপর রেখে, কপাল পাত্রের ওপর রেখে ভালো করে রক্ত দিয়ে স্নান করিয়ে তারপরে আর যা আনুষাঙ্গিক আমাদের রীতি আছে বা মন্ত্র আছে সেগুলো করে কিন্তু ওই রক্তবানের চালান করা হয়। আবার সুলেমানিতে যদি রক্তবান যদি কেউ করে থাকে তাহলে কিন্তু সুলেমানির ক্ষেত্রে কী হয় জানো তো, অনেকটা না মানে রিকভারি করে দেওয়া যায়। সুলেমানিতে অতটা এফেক্টেড হয় না যতটা হিন্দু তন্ত্র অনুযায়ী যদি কেউ কাউকে চালান মারে সেটা খুব এফেক্টেড হয়। সুলেমানিতে যদি কেউ চালান মারে অতটা কিন্তু এফেক্টেড হয় না। কেন হয় না? ধরো সুলেমানি ক্রিয়া, ধরো আমার কাছে কোনো রক্তবান ধরো সেরকম ধরো কোনো ক্লায়েন্ট আমার কাছে আসলো, এইবার যদি তার মধ্যে সুলেমানি থাকে তার মধ্যে আবার অন্যরকম কিছু অভ্যাসও জন্মাবে। যেমন যেহেতু সুলেমানি হবে তখন কি করবে, ও তখন ওই নিজেও ওই তোমার কাঁচা রক্ত কাঁচা মাংসর প্রতি আকৃষ্ট হতে থাকবে আস্তে আস্তে। সেই ব্যক্তি মানে কোনোখানে হয়তো যাচ্ছে, যেতে যেতে হয়তো কোনো হয়তো মাংসের দোকান পেলো, ওখানে গিয়ে কিন্তু নিজে নিজে দাঁড়িয়ে যাবে, সেখানে গিয়ে দাঁড়িয়ে দেখবে কিভাবে সেটা কাটা হচ্ছে, সে মানে কিভাবে কি হচ্ছে, মানে ওই জিনিসগুলোর প্রতি ওর একটা আসক্তি জন্মাবে যদি সুলেমানিতে যদি করা হয়। আর সুলেমানিতে সেরকম বান মারাটাও খুব তাড়াতাড়ি যায়। ধরো বাংলাদেশে বসে আছে, সে ধরো অনেক দিন ধরে ধরো আমাকে খুব উৎপাত করছে। এইবার আমার মনে হচ্ছে যে কিছুতেই একে বলা হচ্ছে কিন্তু শুধরাচ্ছে না, আমাকে সমানে আর কি উৎপাত করেই যাচ্ছে, তাহলে কি করব, তাহলে একে রক্তবান মেরে দাও,
রক্তবান মেরে দিলে সুলেমানিতে খুব তাড়াতাড়ি ক্রিয়া করে যাবে। মানে এই যে মানে খুব ইনস্ট্যান্ট, খুব তাড়াতাড়ি কুইকলি কাজ করানো যায় সুলেমানি প্রসেস দিয়ে। তো এইবার ওই রকম যখন নাকি কালমা মানে একটা মানে কি বলবো সুলেমানি কালমা হয়, সুলেমানি কালমা প্রথমে পড়া হয়। সুলেমানি কালমা পড়ে মানে পর্কের যে কিমা হয় আর মানে কলিজা হচ্ছে মানে মেটেটা, সেই মেটের কিমা আর পর্কের কিমা দিয়ে, পর্ক মানে শুয়োরের মাংস, সেইগুলোর কিমা দিয়ে তখন ওই মানে যেটা নাকি কালমা আছে, কালমা পড়তে হয় প্রথমে সুলেমানি। করার পরে আমি যখন হোমে বসেছি, এবার হোমে বসার পরে ওই কালমাটা আগে আমি পড়ে নেওয়ার পরে তারপরে শুয়োরের মাংস আর মেটে মানে যেটাকে বলা হয় ওরা যেটা বলে কলিজা, সেটার কিমা সহযোগে তখন আমাকে ওই ডাইনি বিদ্যা অ্যাপ্লাই করেই কিন্তু সেটাকে কাটাতে হবে। ডাইনি বিদ্যা তার সাথে হচ্ছে তোমার ওই বজ্রযোগিনী, দুটোকে পাঞ্চ করে কিন্তু তখন আমাকে কিন্তু এই মান কাটাটাকে আমাকে রিমুভ করতে হবে। এইবারে কথা হচ্ছে গিয়ে যে শুধু এই জিনিসগুলো থাকলেই হবে না, তার উপর তার সাধনার ডেপটাও থাকতে হবে অবশ্যই। আর তার সাথে হচ্ছে মন্ত্র, কারণ মন্ত্র হচ্ছে সব থেকে আগে, যে কোনো কাজের হচ্ছে মন্ত্রটাকে আগে অ্যাক্টিভ করতে হয়। আর এগুলো কীরকম, সেই মন্ত্রগুলো তোমাকে গুরুই দেবে, গুরুই তোমাকে প্রসেস শেখাবে। তুমি এই কাজটা যখন করতে যাচ্ছ কিভাবে বসবে, তোমার আত্মরক্ষা তুমি নিজের কিভাবে করবে, কিভাবে তুমি কালমাটাকে পড়ার পরে তুমি যে মন্ত্রটাকে ইউজ করছো, শুধু ওই আমি শুয়োরের মাংস বা মেট পেয়ে গেলাম ওগুলো নিয়ে বসে গেলাম তাহলেও কিন্তু কাজ হবে না। সেখানে গুরু ঠিক যেমন শেখাবে ঠিক ওই রকম প্রসেসেই তোমাকে বসে কিন্তু কাজটা করতে হবে। কারণ এই জিনিসটা কোনো সিদ্ধ ব্যক্তি দ্বারা তোমাকে পেতে হবে। কোনো সিদ্ধ ব্যক্তি যখন তোমাকে সেই মন্ত্র দেবে তোমাকেও সেই মন্ত্রটাকে কিন্তু সিদ্ধ করতে হবে, নাহলে কাজ হবে না। তো তাহলেই গিয়ে কাজটা হবে। মানে এরকম না যে আমি একটা কোনোখান থেকে একটা মন্ত্র পেয়ে গেলাম, আমি একটু জেনে গেলাম, ও আচ্ছা এইটা কাটানোর জন্য শুয়োরের মাংস লাগছে, আমার মেটে লাগছে, ও হয়ে যাবে, কিন্তু একদমই হবে না। কারণ প্রথমত হচ্ছে তোমাকে তোমার গুরু দেয়নি সেটা, কাজেই তুমি মন্ত্রটাও জানো না কি মন্ত্র, আর মন্ত্রটাকে তুমি অ্যাক্টিভ করবে কি করে। আগে তো তোমাকে মন্ত্রটাকেও অ্যাক্টিভ করতে হচ্ছে। যে কোনো মন্ত্র অ্যাক্টিভ করতে 21 দিন টাইম লাগে। 21 দিন তোমাকে সেই মন্ত্রটার ওপরে সাধনা করতে হবে, তারপর গুরুই শেখাবে তুমি সাধনাতে কি কি নিয়ে বসবে, কিভাবে বসবে, কোন দিন থেকে কোন দিন তুমি সাধনাটা করবে। এই তিথি নক্ষত্রটারও একটা ব্যাপার থাকে সাধনা শুরুর আগে, সেগুলো গুরুই তোমাকে সব শেখাবে। তারপর গিয়ে তুমি ওই কাজটায় যখন বসবে তখন তুমি সেই কাজটাতে সফলতা পাবে। মানে এতগুলো জিনিস কিন্তু তোমাকে আগে জানতে হবে। মানে আমি শুনে দুম করে বসে গেলাম সেটা কিন্তু কখনোই হবে না। উল্টে কি হবে, নিজের বিপদ সংশয়। আমি জানি না, হঠাৎ বসে গেলাম ডাকিনিকে ডাকতে, তাহলে কি হতে পারে? এক হয় আমি নিজে মরবো, কারণ আমি তো জানি না আমি যে কাউকে ডাকছি তার যে পাওয়ার সেটা তো আমাকে সহ্য করতে হবে, পাওয়ারটা ডাকার পর তো আমার মধ্যে তো সেই শক্তিটা থাকতে হবে যে আমি একটা জিনিস ডাকছি সেটাকে তাকে দিয়ে আমি কাজে লাগাবো। মানে তাকে কতটা সেই জায়গাটাকে মানে পাওয়ার থাকতে হচ্ছে যে আমি এই রকম মানে আমি ডাকিনি যদি ওখানে বিদ্যা যদি মানে আমি যদি করিও তাকে ডেকে আমি তাকে দিয়ে কাজ করাচ্ছি, তো তার মানে আমার মধ্যে কতটা পাওয়ার থাকতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। রক্তবানের একটা রক্তবান রিমুভ করতে গেলে তোমাকে হিন্দুতন্ত্র তার সাথে সুলেমানি দুটোর ওপরেই কিন্তু তোমাকে সমানভাবে কিন্তু দক্ষ হতে হবে। আচ্ছা, এবার আমি একটু ওই ঘটনার দিকে আসি, যে ঘটনাটা শেষ তাহলে কি হলো? ঘটনাটা শেষ আমি ঘটনাটা আমি মেয়েটার এই যে কাজটা আমি কামাখ্যাতেই করেছিলাম, যেহেতু ওখানকার এটা কেসটা ছিল আমি কামাখ্যাতেই করেছিলাম। কামাখ্যায় আমি ওই দেখবে মায়ের মন্দিরের পিছনে জায়গা আছে, সেখানে আমি ওইখানে করেছিলাম গিয়ে মেয়েটির কাজটা। আর সেখানে কিন্তু মানে কেশাইখাতি মায়ের যে মানে রিচুয়াল আছে রক্ত আর মাংস,
আমাকে কিন্তু এই কাজটায় বসার আগে আমাকে কিন্তু ওখানে বলি করতে হয়েছিল, ছাগ বলি দিয়ে, তার সঙ্গে ছাগ বলি আছে, আখ আছে, শশা আছে, কলা আছে, আর তার সাথে পায়রাও আছে, কারণ পায়রাটাও আবার ওরা কিন্তু বলি দেওয়ার একটা রীতি রয়েছে। তো এতগুলো বলির পর আমাকে সেই রক্তটাকে কিন্তু কালেক্ট করতে হয়েছিল, ছাগ আর পায়রা, সেই রক্তটা কালেক্ট করেই সেই রক্তটা দিয়েই কিন্তু আমি ওখানে বসে ইনস্ট্যান্ট কাজটা করেছিলাম। আচ্ছা, তারপর মেয়েটা ঠিক হয়ে গেছে? তারপরে মেয়েটা এখন সুস্থ। আচ্ছা, কিন্তু সুস্থ তো হয়ে গেছে, কিন্তু ওই যে কেশাই খাতিমা যেহেতু কালী মায়ের একটা রূপ, তাকে কিন্তু এখন মানে বলতে পারো সেই নিত্য পুজো এখন সে করছে, তার নিত্য পুজো তাকে করতে হচ্ছে, যাতে আবার তার কোনো রকম সমস্যা না আসে। আর যেহেতু এটা স্পিরিট বেস কেস ছিল, তো স্পিরিটেরও ব্যাপার ছিল, যেহেতু এর মায়ের যে মা মারা গেছিল ছোটোবেলায়, মানে সাধারণ শুধু মায়ের জন্য যে মানসিক ছিল তা তো না, মা মারা গেছিল সেই তো স্পিরিটেরও তো একটা ঘটনা ছিল মেয়েটির মধ্যে। তো ওখানে শুরুই করতে হয়েছে আমাকে কেশাই খাতি মায়ের যে রিচুয়ালটা সেটাকে পালন করে, না হলে কিন্তু এই কেসটাকে সলভ করা যেত না। মানে সাধারণভাবে যদি মানে ওই স্পিরিট যা মানে রিমুভ করার যে মানে প্রসেস থাকে, সেইটা করলে কিন্তু কখনোই এটা হতো না, যদি আমি এই কেশাই খাতি মায়ের যদি রিচুয়ালটা না জানতাম। বুঝতে পেরেছি। এই পুরো সব থেকে ইন্টারেস্টিং হলো আজ একটা ঘটনা বলতে গিয়ে কত কিছু বেরিয়ে এলো। হ্যাঁ হ্যাঁ, জাস্ট একটা ঘটনা বলতে গিয়ে দেখো ঘটনাগুলো এরকমই হয়। ধরো তাকে একটা কেস হিস্ট্রি তুমি যখন নেবে না কোনো ঘটনার, তখন তোমাকে সেই জায়গার কালচারের যে পুজো সেটাও তোমাকে জানতে হবে গিয়ে। আর এই ঘটনাটার ক্ষেত্রে মানে আমরা ন্যাচারালি ঘটনা কি দেখি, ভূত প্রেত এইগুলোর ঘটনা দেখি, বাট আজকের ঘটনাটাও একটু ডিফারেন্ট, একটু অন্য রকমের, মানে নতুন বিষয় আশা করছি আমাদের দর্শকরাও জানতে সেখানে রক্তবানের একটা কানেকশন একটা রয়েছে, তার সাথে আবার ডাইনি বিদ্যারও যে একটা মানে 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 কি হয়, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে অনেক কথা না আপনা আপনি মুখ থেকে বেরিয়ে আসে। মানে আমি যদি নাও চাই যে আমি এই প্রসেসটা জানাবো না, কিন্তু তবুও মুখ থেকে কিন্তু সেইটা তোমার বেরোবেই জানাতে গেলে। আজকের পডকাস্টটা বেশ ভালোই হলো, আশা করছি দর্শকদেরও ভালো লাগবে। দর্শকরা ভালো মানে দর্শকদের ওপর এবার সেটা, দর্শকদের যদি এরকম ভালো লাগে, দেখো এরকম তো প্রচুর ঘটনা আছে। কি বলতো, আমি তোমাকে ওর জন্যই বলছিলাম যে আগের বার আমরা একটা এক্সপেরিমেন্ট করেছিলাম লাস্ট পডকাস্টটায়, কিন্তু আমরা দেখলাম যে মানুষ বেশি ঘটনাই শুনতে চায়, তার সাথে ইনফরমেশন হলে মানুষ ভালোভাবে শোনে। তো ওর জন্য এবার আমি তোমায় বললাম যে একটা ঘটনা কিন্তু এনো, এবার তুমি এত সুন্দর করে একটা ঘটনার মধ্যে এত কিছু ইনফরমেশন নিয়ে এসেছিলে, এটা আমি ভাবিনি, যাই খুবই ভালো লাগলো। এবার কি করা যাবে, এবার পুরোটাই দর্শকের ব্যাপার, দর্শক কিভাবে নেবে জিনিসটা। না, আশা করছি ভালোই নেবে, কারণ এবার ঘটনাও আছে প্লাস এত সুন্দর একটা ইনফরমেশন আছে, যেটা নতুন ইনফরমেশন, আশা করছি বাংলা ইউটিউবে নেই প্রায় বলতে গেলে। খুবই ভালো লাগলো তোমার সাথে পডকাস্ট করে, প্রত্যেকবারই ভালো লাগে আমি বলি। থ্যাংক ইউ, আবার আশা করছি আমরা খুব তাড়াতাড়ি বসবো। আশা করছি মানে এবছর আমি জানি না কি হবে, বাট সামনের বছর তো বসবোই। থ্যাংক ইউ।